প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। এর আগের যে আলোচনায় যেখানে আমরা ছিলাম একদম সেখান থেকে আমি যদি শুরু করি, দেখো একটা বস্তু যখনই বৃত্তাকার পথে ঘুরুক কিছু মৌলিক ব্যাপার থাকে। হ্যাঁ, একটা বস্তু যখনই বৃত্তাকার পথে ঘুরে এটা সত্য যে ওই বৃত্তের কেন্দ্র বরাবর সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে, যেটা আমি আগের ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, যে বলটা বস্তুকে কেন্দ্রের দিকে ধরে রাখে। এই বলটা না থাকলে বস্তু কিন্তু আসলে এই বলটা বস্তুকে কেন্দ্রের দিকে আকৃষ্ট করে। এটা আছে বলে বস্তুটা কিন্তু ঘুরতে পারছে। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বস্তু যখনই বৃত্তাকার পথে ঘুরে যে কোনো মোমেন্টে ওই বৃত্তের স্পর্শক বরাবর তার একটা ছিটকে পড়ার প্রবণতা তৈরি হয়। ছিটকে পড়ার প্রবণতা তৈরি হয়। তুমি নিজেই এটা টেস্ট করে দেখতে পারো। সুতোয় বেঁধে কিছু একটা তুমি এভাবে ঘুরাবা, কোনো একটা ইট বা পাথরের খণ্ড ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিবা, দেখবা যে ওটা ঠিক স্পর্শক বরাবর যে বৃত্তাকার পথে তুমি ঘোরাচ্ছিলে, হ্যাঁ, উলম্বভাবে ঘোরাও বা এইভাবে আনুভূমিকভাবে ঘোরাও, যেভাবেই ঘোরাও, ছেড়ে দিয়ে দেখবা যে ঠিক স্পর্শক বরাবর ওটা ছিটকে পড়ে গেছে। তার মানে বস্তু যেখানেই থাকুক ওই পয়েন্টে স্পর্শক বরাবর বস্তুর ছিটকে পড়ার একটা টেন্ডেন্সি থাকে। মানে এই বরাবর বস্তুর একটা রৈখিক বেগ সবসময়ের জন্য ক্রিয়া করে থাকে। রৈখিক বেগ আছে স্পর্শক বরাবর। বস্তুটা ধরো ঘুরতে ঘুরতে এই পজিশনে আসলো, তো এখানেও কিন্তু স্পর্শক বরাবর ছিটকে পড়ার একটা প্রবণতা থাকে। তো এই ছবিটা এঁকে তুমি সুন্দর করে নিচে লিখে রাখো, যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে ওই বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর ছিটকে পড়ার একটা প্রবণতা থাকে এবং স্পর্শক বরাবর বস্তুর একটি রৈখিক বেগ ক্রিয়া করতে থাকে। ঠিক আছে, কথাটা লিখে নাও। যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে ওই বৃত্তের স্পর্শক বরাবর, মানে ওই বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর বস্তুর ছিটকে পড়ার একটা প্রবণতা থাকে এবং স্পর্শক বরাবর বস্তুর একটি রৈখিক বেগ ক্রিয়া করে। ঠিক আছে, তো যে ইনফরমেশনটা দিব সুন্দরভাবে লিখবা। তো এখানেও ধরো বস্তুটা ঘুরতে ঘুরতে এই পজিশনে আসছে, এখানেও কিন্তু স্পর্শক বরাবর তার একটা রৈখিক বেগ ক্রিয়া করে। আবার ধরো ঘুরতে ঘুরতে এই পজিশনে আসছে, এখানেও কিন্তু তার একটা রৈখিক বেগ ক্রিয়া করে। মানে যে পজিশনেই যাক সেই পজিশনেই বস্তুর কেন্দ্রমুখী বল যেমন আছে, স্পর্শক বরাবর ছিটকে পড়ারও একটা টেন্ডেন্সি আছে। তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, স্পর্শক বরাবর ছিটকে যেতে পারতো কিন্তু তাকে ধরে রাখে কে? কেন্দ্রমুখী বল। তাহলে এর পরের লাইনটা লিখবা, যে কোনো মুহূর্তে বস্তু স্পর্শক বরাবর ছিটকে যেতে পারে না। কি কারণে? কেন্দ্রমুখী বলের উপস্থিতি থাকার কারণে বস্তুটি যে কোনো মুহূর্তে স্পর্শক বরাবর ছিটকে যেতে পারে না, কেন্দ্রমুখী বলের উপস্থিতি থাকার কারণে। ঠিক আছে, লিখে রাখবা। ওকে, এবার আমরা দেখি, যেহেতু রৈখিক বেগ আছে, তুমি এবার সুন্দর করে লেখো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর 3 ধরনের ত্বরণ থাকতে পারে। কয় ধরনের? 3 ধরনের। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে তার 3 ধরনের ত্বরণ ক্রিয়েট হতে পারে। কি কি? একে আমরা লিখি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ আগের দিন পড়িয়েছিলাম। কেন্দ্র বরাবর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণটা আছে সেটাকে আমরা এসি বা কেন্দ্রমুখী ত্বরণ বলছি। 2 নম্বরে হচ্ছে কৌণিক ত্বরণ, আলফা দিয়ে প্রকাশ করছি। 3 নম্বরে হচ্ছে স্পর্শী ত্বরণ বা রৈখিক ত্বরণ, এটাকে এ টি দিয়ে প্রকাশ করা হয়। এ পায়ের গোড়ায় হচ্ছে টি এবং এটার ইংলিশ টার্মটা হচ্ছে ট্রানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। স্পর্শী ত্বরণ, তাহলে 3টা ত্বরণ, কেন্দ্রমুখী, কৌণিক এবং স্পর্শী বা রৈখিক ত্বরণ। তো এই বিষয়গুলো আমি একটু বুঝিয়ে দিই, সুন্দরভাবে নোট করবা। একটা বস্তু যখনই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তুমি জানো যে প্রত্যেকটা মোমেন্টে তার উপরে একটা কেন্দ্রমুখী বল আছে।
এই জন্য বস্তু যখনই বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে তার কেন্দ্রমুখী বল নিশ্চয়ই থাকবে। তাহলে তুমি এটার পরে একটা নোট লিখো, একটা নোট লিখো। এই তিনটা লিখেছো তো, এরপর একটা নোট লেখো। নোটে লেখো যে যখনই কোনো একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকবে তখনই তার উপরে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ অবশ্যই থাকবে। গেল। এর পরের লাইনে লেখো বস্তুটি যদি অসম দ্রুতিতে ঘুরতে থাকে, অসম দ্রুতিতে ঘুরতে থাকে, অসম তুমি বলতে পারো বস্তুটি যদি অসম কৌণিক, এভাবে লেখো, বস্তুটি যদি অসম কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে তার মধ্যে কৌণিক ত্বরণ থাকবে। তাহলে প্রথম লাইনটা কি হলো নোটে, যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার উপর কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ অবশ্যই ক্রিয়া করে, মানে এটা থাকবেই, যেই বৃত্তাকার পথে ঘুরবে এটা মাস্ট বি তার মধ্যে থাকবে। পরের লাইনে লিখো বস্তুটি যদি অসম কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে তার মধ্যে কৌণিক ত্বরণ আলফা ক্রিয়েট হবে। শর্ত হচ্ছে অসম কৌণিক বেগে ঘুরতে হবে, তাহলে কৌণিক ত্বরণ আলফা থাকবে। এবং বস্তুটির মধ্যে যদি অসম রৈখিক বেগ থাকে, বস্তুটির মধ্যে যদি অসম রৈখিক বেগ থাকে তাহলে বস্তুটির মধ্যে একটি রৈখিক ত্বরণ বা স্পর্শী ত্বরণ এটি তৈরি হবে। ঠিক আছে, বস্তুটির মধ্যে যদি অসম রৈখিক বেগ থাকে তাহলে বস্তুটির এখানে যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর তার স্পর্শী ত্বরণ বা কি বলা হচ্ছে এটাকে রৈখিক ত্বরণ এটি তৈরি হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা কথা কিন্তু নোটের মধ্যে থাকবে। আমি সাম আপ করে দিচ্ছি যে যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে তার উপর অবশ্যই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। বস্তুটি যদি অসম কৌণিক বেগে ঘোরে তাহলে তার মধ্যে কৌণিক ত্বরণ আলফা থাকবে। আর বস্তুটি যদি অসম রৈখিক বেগে আবর্তন করে তাহলে বৃত্তাকার পথের যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর ওই বস্তুর স্পর্শী ত্বরণ অথবা রৈখিক ত্বরণ এটি থাকবে। এই যে এটি ট্রানজিয়েন্সিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে কয় ধরনের ত্বরণ ক্রিয়েট হতে পারে? 3 ধরনের ত্বরণ ক্রিয়েট হতে পারে। এসি সর্বদাই থাকবে। সর্বদাই থাকবে বলতে আসলে ঘূর্ণনের সময়, হ্যাঁ, ঘূর্ণনের সময়, এটাও লিখে নেবা। ঘূর্ণনের সময় এসি সর্বদাই থাকবে। আলফা থাকবে কখন? অসম কৌণিক বেগ থাকলে। অসম কৌণিক বেগ থাকলে আলফা থাকবে। আর এটি থাকবে কখন? অসম রৈখিক বেগ থাকলে। ঠিক আছে, এসি সর্বদাই থাকবে ঘূর্ণনের সময়। আলফা থাকবে যদি অসম কৌণিক বেগে থাকো, আর এটি থাকবে যদি অসম রৈখিক বেগে থাকো। ঠিক আছে, এই তথ্যগুলো যেন অবশ্যই অবশ্যই মনে থাকে। দেখো এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বুঝিয়ে দিই। 3টা ত্বরণ তো মাস্ট, এবং এখান থেকে আরেকটা ত্বরণ জেনারেট করা যায় কিভাবে দেখো। ধরো বস্তু এই পজিশনে আছে, এদিকে এসি কাজ করছে সেন্টারের দিকে, আর এটি তো এদিকে কাজ করছে। এইবার এসি এবং এটি এরা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। তো এই দুজনের কিন্তু একটা লব্ধি তৈরি হতে পারে, এই যে এই বরাবর স্পর্শক বরাবর একটু এই দিকে তুমি এইভাবে দিয়ে দাও, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হতে পারে থিটা। তো এইটাকে কিন্তু আমরা এ বলতে পারি। ঠিক আছে, আর যেহেতু এসি এবং এই বাহুটা সমান্তরাল এই জন্য আমরা এটাকেও এসি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এসি ও এটি এর লব্ধি ত্বরণ কি বলবো? এ সমান সমান এসি স্কোয়ার এটি স্কোয়ার 2 ইন্টু এসি এটি কস কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এক কথায় এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু একটা, হ্যাঁ, এটা হচ্ছে লব্ধি ত্বরণ। কার কার? এসি এবং এটির। এসি ফর সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ, এটি ফর ট্রানজিয়েন্সিয়াল অ্যাক্সেলারেশন বা স্পর্শী ত্বরণ। এবং ওই যে যেখানে তুমি থেটা নিয়েছো ট্যান থেটা, এই ত্রিভুজটা খেয়াল করো, লম্ব বাই ভূমি, তাহলে কি পাচ্ছি? এসি বাই এটি। তাহলে লব্ধিটা ওখানে কত কোণ তৈরি করেছে সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে না? সুন্দরভাবে এগুলো লিখে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের সুন্দরভাবে ওঠানো হয়ে গেছে। এবার এই টপিকের উপরে কিছু প্রবলেম চলো আমরা সলভ করে ফেলি।
সুন্দরভাবে প্রবলেমটা কিন্তু উঠাবা। 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি কণা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমস্পর্শীয় ত্বরণে চলছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি কণা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমস্পর্শীয় ত্বরণে চলছে। কত সময় পর এর কেন্দ্রমুখী ত্বরণ ও স্পর্শীয় ত্বরণ সমান হবে? ওকে, কত সময় পরে কেন্দ্রমুখী ত্বরণ এবং স্পর্শীয় ত্বরণ সমান হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেনগুলা এটা স্পেশালাইজড ক্যাটাগরির প্রবলেম, এগুলা কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যে দেখা যায়, এবং এই ক্যাটাগরির প্রবলেমগুলাই কিন্তু ভালোই সমস্যা তৈরি করতে পারে তোমার জন্য, এই জন্য বুঝে করাটা দরকার। দেখো, কোশ্চেনটা যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা কণা এত সমস্পর্শীয় ত্বরণে চলছে, তো কত সময় পর এর কেন্দ্রমুখী ত্বরণ এবং স্পর্শীয় ত্বরণ সমান হবে, এই কথাটা তোমাকে বলা আছে। তো দুইটা ইনফরমেশন, আর হচ্ছে 40 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটা কণা এত সমস্পর্শীয় ত্বরণ মানে এটি দেওয়া আছে হচ্ছে 10 হলো। এই প্যাটার্নের প্রবলেমগুলো খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ পরীক্ষাতে এই প্যাটার্নের প্রবলেম আসলেই কিন্তু স্টুডেন্টদের একটু বিপাকে পড়তে হয়। সেটার জন্য ক্লিয়ার বেসিক কনসেপ্ট থাকা দরকার। থিওরিগুলো তো আমি আলোচনা করেছি, এখন প্রবলেমসগুলো দেখো, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, তো এরপরে যেটা আমরা দেখছি যে কত সময় পর কেন্দ্রমুখী ত্বরণ এবং স্পর্শীয় ত্বরণ সমান হবে। আচ্ছা, তাহলে কেন্দ্রমুখী এসি, স্পর্শীয় হচ্ছে এটি, কত সময় পরে, এটা 10 দেওয়া আছে। তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশনের দিকে মনোযোগ দিই, আমি নিজেও ক্যালকুলেশনটা করছি। দেখো, 10 ডিভাইডেড বাই 0.4, ওকে, এটা আনসার আসতেছে হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। অবশ্যই সবাই ক্যালকুলেশন করবা, কেউ কিন্তু বসে থাকবা না। আমি ক্যালকুলেশন করে দিচ্ছি মানে এই নয় কি যে তুমি ক্যালকুলেশন না করে বসে থাকবা, অবশ্যই তুমি ক্যালকুলেশনটা করতে থাকবা। দেন কত সময় পর সমান হবে মানে মোটামুটি বোঝা যায় যে ইনিশিয়ালি এটা স্থির অবস্থায় ছিল। এখানে আমরা যেটা জানতাম যে এটি মানে হচ্ছে আর আলফা, হ্যাঁ, গতকালকে দেখিয়েছিলাম এ মানে আর আলফা, তাহলে এখান থেকে আলফার জায়গায় এটি ডিভাইডেড বাই আর লেখা যাইতে পারে, এটি ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে টি, এটা ওমেগা এফ, হ্যাঁ, মানটা বসাই দিই, এটা 5, এই যে যেটা পেয়েছিলাম এটা থাকলো না, এটি হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.4 ইন্টু টি। তাহলে ঝটপট ক্যালকুলেশন করে ফেলো, কত আসে। ওকে, আমার আসতেছে হচ্ছে 0.2 সেকেন্ড। আশা করি তোমাদের সাথে আনসারটা মিলবে। 10 ডিভাইডেড বাই 0.4, 10 ডিভাইডেড বাই 0.4, হ্যাঁ, ওকে, আর এখানে হচ্ছে 5 ডিভাইডেড বাই আনসার, ওকে, 0.2 সেকেন্ড পরে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ এবং স্পর্শীয় ত্বরণ সমান হবে। আগেই বলেছি এটা কিন্তু স্পেশাল ক্যাটাগরির প্রবলেম, তো স্পেশাল ক্যাটাগরির প্রবলেমও কিন্তু তোমাকে স্পেশালভাবেই বুঝে করতে হবে, এবং এই প্যাটার্নের প্রবলেমগুলো কিন্তু রেয়ার, হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষায় আসে, সচরাচর খুব কমন না, মাঝে মাঝে আসে, এগুলো শিখে রাখলে খুবই ভালো হবে তোমার জন্য, ঠিক আছে? এই জন্য সুন্দরভাবে এখন এটা তুলে ফেলো। নেক্সট, এটা তোলার পরে নেক্সট আমরা আরেকটা প্রবলেমের দিকে ফোকাস করি। খুব মনোযোগ সহকারে এগুলো করার চেষ্টা করো। স্থির অবস্থান থেকে নেক্সট প্রবলেমটা আমরা যেটা দেখব, স্থির অবস্থান থেকে বৃত্তাকার পথে স্থির অবস্থান থেকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ত্বরণ, সুন্দরভাবে খাতায় কিন্তু এটা উঠাবা, হ্যাঁ, স্থির অবস্থান থেকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হলে 10 সেকেন্ড পর
10 সেকেন্ড পরে লব্ধি ত্বরণ, 10 সেকেন্ড পরে লব্ধি ত্বরণ 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। ঘূর্ণন পথের ব্যাসার্ধ বের করো, ঘূর্ণন পথের ব্যাসার্ধ বের করো। ওকে, এই হচ্ছে কোশ্চেনটা। সুন্দরভাবে উঠিয়ে ফেলো কোশ্চেনটা, বুঝে বুঝে করতে হবে। পড়ি আগে। স্থির অবস্থান থেকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হলে 10 সেকেন্ড পরে লব্ধি ত্বরণ 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। ঘূর্ণন পথের ব্যাসার্ধ কত? দেখো এখানে কিন্তু লব্ধি ত্বরণের একটা কথা বলা আছে। তো লব্ধি ত্বরণের কথা যখনই বলা থাকবে, তুমি কিন্তু জানো যে এ মানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে কি, একটু আগে দেখলাম এটি স্কোয়ার। ওকে, তা এ পাশে রুট হয়, তা আমি যদি পরের লাইনে এ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস হচ্ছে এটি স্কোয়ার এভাবে লিখি, তাহলে কেমন হয়? আমাদের এখানে লব্ধি ত্বরণ দেখো কত দেওয়া আছে, 12 দেওয়া আছে লব্ধি ত্বরণ 12। এসি কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, কৌণিক ত্বরণ। তো এসি, এসি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর তার হোল স্কোয়ার, এটি মানে হচ্ছে আর আলফা তার হোল স্কোয়ার, তারপরে সে 144 ওমেগা টু দি পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার আলফা স্কোয়ার। তাহলে আমরা যদি আর স্কোয়ারটা কমন নিয়ে ফেলি, তাহলে আমাদের এখানটায় ওমেগা, এখানে থাকছে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আলফা স্কোয়ার। তাহলে এ পাশে কিন্তু 144 রয়েছে। তোমার কাছে চাচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ, আর বলেছে 10 সেকেন্ড পর, রাইট? তাহলে 10 সেকেন্ড পর আমাদের লব্ধি ত্বরণ হচ্ছে 12 আমরা নিয়েছি, টাইমটা এখানে দেওয়া আছে। তাহলে এখন তোমার আর বের করতে হবে। আলফা কিন্তু 3 বলা আছে, আর কোনো তথ্য এখানে নাই। এখন এই ওমেগা নিয়ে হচ্ছে ঝামেলা। তুমি ওমেগা কি করে পাবা? ওমেগার মানটা কিভাবে আসবে? দেখো আমরা যেটা জানি যে ওমেগা আলফা, আলফা মানে ত্বরণ, ওমেগা এখানে এই যে কৌণিক বেগ বাই সময় দিলে কিন্তু আমাদের আলফা চলে আসতেছে। তাহলে এখানে ওমেগা সমান সমান আমরা আলফা টি বলতে পারি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনে আর স্কোয়ার থাকলো, ওমেগার জায়গায় আমরা আলফা টি বলে দিলাম টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আলফা স্কোয়ার। এই যে ক্যালকুলেশনটা সিম্পল, এখানে 144। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি আর এর হিসাবটা নিয়ে আসতে পারতেছি। একবারে যদি আমরা করি, এখানে 144 থাকলো, দেন আলফা টি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আলফা স্কোয়ার। আর আমরা যদি এটা করি, একবারে রুট দিয়ে দিলে দেখো এখন সুন্দর মতো ক্যালকুলেশন করে ফেলো। আমি নিজেও করছি ক্যালকুলেশনটা, কত আসে আমরা একটু দেখে ফেলি। এখানে আলফা হচ্ছে আমাদের জন্য 3, 10 সেকেন্ডের কথা বলেছে, হোল স্কোয়ার প্লাস হচ্ছে আলফা 3 ছিল, গেল 144 ডিভাইডেড বাই আনসার, রুট ওভার দিলে আনসার আসতেছে 0.39 মিটার। দেখো আমার মনে হয় তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হবে। 0.39 ক্যালকুলেশন আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই আছে। আমি আরেকবার তোমাদের জন্য ক্যালকুলেশনটা করে দেখছি। আলফা হচ্ছে 3 × 10, ওকে, প্লাস স্কোয়ার, ওকে, 144 ডিভাইডেড বাই আনসার, রুট করলে এটাই আসতেছে। এখানে ক্যালকুলেশন আমার মনে হয় 0.39, এটা ঠিক আছে। তারপর তোমরা একটু চেক করে দেখো সব দিক থেকে ক্যালকুলেশন ঠিক আছে। এখানে আর স্কোয়ার ওমেগার জায়গায় আমরা সবই ঠিকঠাকই লিখেছি, ওমেগা ইকুয়ালস টু আলফা টি, এভাবেও বলতে পারো, অথবা কেউ চাইলে এভাবেও দিতে পারো। ওকে, তো এটা যেহেতু ইনিশিয়ালি 0 ছিল, হ্যাঁ, তো এভাবে দেখাইলেও হবে, নো প্রবলেম। এভাবে দেখালেও কিন্তু হচ্ছে, বা আমি যেভাবে বলেছি সেভাবে দেখালেও হচ্ছে। তো অ্যান্সারটা মনে হয় ঠিক আছে, 0.39 মিটার। তো যদি তোমাদের কাছে ডাউট মনে হয়, তোমরা নিজেরা একবার ক্যালকুলেশন করে দেখতে পারো। ক্যালকুলেশন আমার মনে হয় সোফার ঠিকই আছে। তো সুন্দর করে এই অঙ্কটা উঠিয়ে ফেলো। নেক্সট প্রবলেমে আমরা যদি মুভ করি, আশা করি এটা সুন্দরভাবে তোমরা তুলেছো। এবার নেক্সট একটা প্রবলেমে যাওয়া যাক। 0.8 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার আদি কৌণিক বেগ 1.5 রেডিয়ান পার সেকেন্ড এবং কৌণিক ত্বরণ
0.3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, একটু মুছে ফেলি। আশা করি সুন্দরভাবে অঙ্কগুলো বুঝে বুঝে উঠাচ্ছ, প্রয়োজনে বারবার দেখতে থাকো, আর সমস্যা হলে তো অবশ্যই আমি সলভ করেই দিব তোমাকে। 10 সেকেন্ড পর কেন্দ্রমুখী ত্বরণ, স্পর্শী ত্বরণ ও লব্ধি ত্বরণ কত? এটা হচ্ছে 1 নাম্বার। আর 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর লব্ধি ত্বরণ স্পর্শী ত্বরণের সাথে কত কোণে থাকবে? ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কোশ্চেনটা। মানে এটা হচ্ছে ফুল বেসিক কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যদি তুমি ভালোভাবে পড়ে দেখো, দেখবা যে এর মধ্যে সমস্ত সূত্রগুলো কাজে লাগতেছে। কি কি ডাটা আছে, ডাটাগুলো আগে এক্সট্র্যাক্ট করো। 0.8 মিটার ব্যাসার্ধ, ঘুরছে একটি কণা, আদি কৌণিক বেগ আছে, কৌণিক ত্বরণ আছে, মানে ইচ এন্ড এভরিথিং এখানে আছে। আমি যদি একটু লিখি 0.8 মিটার, ওমেগা আই, হ্যাঁ ওমেগা আই দেওয়া আছে হচ্ছে 1.5, আলফা দেওয়া আছে হচ্ছে 0.3, এটা দেওয়া আছে। এখন তোমার কাছে চাচ্ছে 10 সেকেন্ড পর, সবগুলো চাচ্ছে, কেন্দ্রমুখী, স্পর্শী, লব্ধি সবই চাচ্ছে। তো তুমি জানো যে একটা একটা করে যদি করি, এটি স্পর্শী, এটি মানে হচ্ছে আর আলফা। ঝটপট আমরা বসিয়ে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। আমি ক্যালকুলেটর প্রেস করে করছি। 0.8 ইন্টু আলফার মানটা দেওয়া আছে হলো 0.3, এটা 0.24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন 2 নম্বরে স্পর্শী ত্বরণ, হ্যাঁ স্পর্শী ত্বরণ এটি তো বের করলাম। কেন্দ্রমুখী হচ্ছে তোমার 10 সেকেন্ড পরের কথা বলেছে, তো 10 সেকেন্ড পর ওমেগা এফ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস হচ্ছে আলফা টি। তো ইনিশিয়ালি ওখানে ছিল 1.5, আলফা হচ্ছে 0.3, 10 সেকেন্ড পর। তাহলে ওমেগা এফ কত আসে হিসাব করে ফেলো। 0.3 ইন্টু হচ্ছে 10 প্লাস 1.5, এটা আসতেছে হচ্ছে 4.5। দেন তোমাকে বলেছে যে 10 সেকেন্ড পরে কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে অতএব এসি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, ওমেগা মানে ওমেগা এফ, অ্যাকচুয়ালি ওমেগা এফ। তাহলে এটা স্কোয়ার ইন্টু হচ্ছে ব্যাসার্ধ 0.8 করলে আনসার আসতেছে 16.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড পরের হিসাব। আর এ সময় লব্ধি ত্বরণটা কত? রাইট, লব্ধি ত্বরণ এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার রুট, এটি পেয়েছি কত? 0.24, এসি পাচ্ছি কত? 16.2 হোল স্কোয়ার। ক্যালকুলেশনগুলো একটু তোমরাও চেক করে নিও, আমার যা আসতেছে আমি লিখলাম, প্লাস হচ্ছে 0.24 হোল স্কোয়ার হোল রুট করলে আমাদের আনসার আসতেছে 16.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তোমরা ক্যালকুলেশনটা সুন্দর করে অবশ্যই চেক করে নিও। তো এটাই আসতেছে আমাদের জন্য এখন সোফার টোটাল প্রথম কোশ্চেনের আনসারটা। আর দ্বিতীয় কোশ্চেনে হচ্ছে অ্যাঙ্গেল বের করতে বলেছে, ঠিক আছে। তো অ্যাঙ্গেল বের করতে বললে, একটু আগে আমি দেখিয়েছি অ্যাঙ্গেলটা, আচ্ছা এই হচ্ছে আমাদের এটি, এইটা হচ্ছে আমাদের এসি। তো লব্ধিটা আমাদের এভাবে স্পর্শক বরাবর যদি আমরা দিয়ে দিই, এটা এসি দেওয়া যাচ্ছে, এই হচ্ছে আমাদের লব্ধি থেটা। তাহলে মনে আছে নিশ্চয়ই tan theta ইকুয়ালস টু এসি বাই এটি। ওকে, এবার মানগুলো বসিয়ে দাও। তোমার এসি এবং এটির যে ভ্যালু, এসি এবং এটির ভ্যালুটা তুমি এখানে বসাই দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এসি কত এসেছিল? এসি এসেছিল হলো 0. কত এসেছিল তোমরা ঠিকঠাক মতো এখানে বসাই দিয়ে, এখানে শুধু আমার এসিটা, আমি এটিটা আমার এখানে খেয়াল নাই, এটি ইকুয়ালস টু আর আলফাটা আরেকবার আমাকে বের করতে হবে, 0.8, আলফা হচ্ছে 0.3। ওকে, 0.24 16.2 থিটা ইকুয়ালস টু কত আসে দেখা যাক। করে দেখি,
এসি ছিল এসি ইকুয়ালস টু আর আলফা 0.8, আলফা ছিল হলো 0.3, ওকে, এটি 0.24, তাহলে এখানে 16.2 ডিভাইডেড বাই 0.24, উল্টে গেছে, এটা হবে হচ্ছে 16.2 0.24, ওকে। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করে দেখো, tan ইনভার্স দিলে অ্যাঙ্গেল আসতেছে 89.15 ডিগ্রি, এবং আমার মনে হয় এটাই কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর তোমরা একটু সুন্দর করে চেক করে নিও এবং ভালোভাবে পুরো কোশ্চেনটা উঠিয়ে ফেলো। নেক্সট আরেকটা প্রবলেমের দিকে ফোকাস করা যাক। দেখো, এই জাতীয় প্রবলেমের আসলে অভাব নেই এবং এই জাতীয় প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। একটি গাড়ি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, একটি গাড়ি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারে, সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারে যদি নিয়ন্ত্রণ না হারিয়ে সর্বোচ্চ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভালোভাবে পড়ে দেখো কি কি আছে কোশ্চেনের মধ্যে। একটি গাড়ি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারে যদি নিয়ন্ত্রণ না হারিয়ে সর্বোচ্চ এত ত্বরণ ক্রিয়েট করতে পারে। তাহলে যেহেতু এটা একটা বৃত্তাকার পথ, হ্যাঁ, একটা বৃত্তাকার পথে তুমি বাঁক নিবা, সেই মোমেন্টের কথা বলা আছে। তাহলে আমরা যেটা জানি যে এসি মানে হচ্ছে ওমেগা স্কয়ার আর, হ্যাঁ, তাহলে এখানে একটা ত্বরণ দেওয়া আছে 8 ওমেগা স্কয়ার আর, তাহলে ওমেগা কত হয়? ওকে, তাহলে আমরা একটু করে দেখি। 8 ডিভাইডেড বাই 0.3 রুট ওভার আনসার। ওকে, ওমেগা চলে আসলো। দেন তোমাকে যাও হচ্ছে যে সর্বোচ্চ কত দ্রুতি, দেন ভি ইকুয়ালস টু আর ওমেগা। বাস 1.549 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইট। তো এই হচ্ছে হিসাব, অঙ্ক বুঝে করতে হবে, হ্যাঁ, যে একটা গাড়ি এত ব্যাসার্ধের বৃত্তপথে সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারে যদি দ্রুতি মানে আসলে কিন্তু ভি চাচ্ছে তোমার কাছে, ভি। তো সেই ভিটা বের করতে গেলে এখানে কিন্তু যে বাঁক নেওয়ার কথা বলেছে, মানে ওই সময় যে কেন্দ্রমুখী ত্বরণটা সেটা বলা আছে 8, তো সেখান থেকে আমরা ভি এর হিসাবটা করে ফেলতে পারলাম। অবশ্যই সুন্দরভাবে এটা তুলে ফেলো। নেক্সট আরেকটা প্রবলেমে আসা যাক। পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের কারণে নিরক্ষরেখার উপর কোনো বিন্দুতে সৃষ্ট কেন্দ্রমুখী ত্বরণ কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্নটা পড়ে দেখো। পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরছে। একটা জিনিস মনে রাখবা, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে যখন সে ঘোরে তার আবর্তনকাল 24 আওয়ার্স, এটা তোমাকে মনে রাখতে হবে। তার আবর্তনকাল বা পর্যায়কাল মানে 24 ঘন্টায় সে একবার তার অক্ষের চারপাশে ঘোরে। আমরা যেটা জানি 24 ঘন্টায় একটা দিন হয়, দিন রাত ঘুরে আসে, হ্যাঁ, 24 ঘন্টা হচ্ছে তার আবর্তনকাল। তার মানে ইজিলি তুমি কিন্তু এখানে ওমেগা বের করতে পারো। ওমেগার একটা সূত্র ছিল 2π/t, মনে আছে নিশ্চয়ই। তো নিরক্ষরেখা বলতে আসলে কোনটা বোঝায় এটা একটু বলি জাস্ট তোমাদেরকে। এই যে পৃথিবীর সরাসরি এটা, এই যে রেখাটা, এটাকে বলা হচ্ছে মেরু রেখা, আর একদম আনুভূমিকভাবে মাঝখান দিয়ে যেটা গেল
এটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। হ্যাঁ, মহাকর্ষ চ্যাপ্টারে দেখবা যে এই টপিকগুলো আবারও আসবে। তো একদম হরিজন্টালি যেটা গেল আনুভূমিকভাবে এটাকে বলে নিরক্ষরেখা, আর ভার্টিক্যালি যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত এটাকে বলা হচ্ছে মেরুরেখা। তো ওখানে অবস্থিত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ। এখন কেন্দ্রমুখী ত্বরণ এসি মানে তো ওমেগা স্কোয়ার আর আমরা জানি, ওমেগা মানে 2π/T হোল স্কোয়ার ইন্টু আর। পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ রাখো 6.4 × 10⁶ মিটার। ওকে, এবার ঝটপট ক্যালকুলেশন করে ফেলো। নিরক্ষরেখার উপরে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘোরার সময় আবর্তনকাল 24 আওয়ার্স। 24 × 3600 86,400 2 × 3.1416 ডিভাইডেড বাই আনসার হোল স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 6.4 ইনভার্স 6। ওকে, এটা আসতেছে হচ্ছে 0.0338 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, প্রত্যেকটা মান সুন্দরভাবে বসাবে। আমি প্রয়োজনে আরেকবার ক্যালকুলেশন করছি। 2 × 3.1416 ডিভাইডেড বাই 86,400 স্কোয়ার ইন্টু 6.4 ইনভার্স 6, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এই ক্লাসটি আমি এই পর্যন্ত শেষ করছি। আশা করছি সুন্দরভাবে বুঝেছো এবং নোটটা করেছো। পরের ক্লাসে এইখান থেকে আমরা শুরু করব। এখানে এই টাইপের অঙ্কগুলো আসলে ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে এই টাইপের আরও কিছু অঙ্ক আমি তোমাদেরকে সলিউশন করাবো এবং আরও নতুন নতুন টপিক নিয়ে ডিসকাশন হবে। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।